সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশের নজর থাইল্যান্ডের। ছাগল কাণ্ডের মতিউরকে সুবিধা দেয়ায় 11 পুলিশ বরখাস্ত। রাজধানীতে আওয়ামী লীগের 6 নেতাকর্মী গ্রেফতার। জমিদারের বংশ দাবি করে বক্তব্য দেওয়া সেই জামায়াত নেতাকে শোকজ। আকবিল পরিশোধের পর রিজার্ভ কমে $30 বিলিয়ন। হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে 30 বাংলাদেশিকে ফেরত দিল যুক্তরাষ্ট্র। ডাকসুতে 19,000 ছাত্রী ভোটই জয় পরাজয়ের নিয়ামক। এবার বিস্তারিত। শ্রমিক সংকট মোকাবেলায় বিদেশি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। এর অংশ হিসেবে শ্রীলঙ্কা থেকে প্রথম ধাপে 10,000 শ্রমিক নেয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকেও শ্রমিক নেওয়া হবে। এতে করে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের শ্রমবাজারে। থাইল্যান্ডের কৃষি, নির্মাণ ও মৎস্য শিল্প দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল। প্রতিবেশী মিয়ানমার, কম্বোডিয়া ও লাওস থেকে আসা শ্রমিকরাই এ খাতের মূল শক্তি। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, জুলাই পর্যন্ত নিবন্ধিত কম্বোডিয়ার শ্রমিক ছিলেন 5,606 জন। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অনুমান করছে আরও প্রায় 5 লাখ নিবন্ধনবিহীন কম্বোডিয়া শ্রমিক থাইল্যান্ডে কাজ করছেন। তাছাড়া থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুন মাসে দেশটির বেকারত্বের হার ছিল মাত্র 0.81%, অর্থাৎ দেশটিতে স্থানীয় শ্রমিকের অভাব রয়েছে। কিন্তু গত 24 জুলাই থাই কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের পর বিপুল সংখ্যক শ্রমিক নিজ দেশে ফিরে যান। ধারণা করা হচ্ছে কয়েক লাখ শ্রমিক দেশ ছেড়েছেন। এতে শিল্প খাতে বড় শূন্যতা তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কোরিয়ার শ্রমবাজারে কাজ করছেন। তুলনামূলক ভালো মজুরি ও কর্মপরিবেশ থাকলেও থাইল্যান্ড এখনও বাংলাদেশের শ্রমবাজারে বড় গন্তব্য হয়ে ওঠেনি। তবে বর্তমান সংকট নতুন সুযোগ তৈরি করতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার আদালতে আনা নেয়ার পথে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে কিশোরগঞ্জ পুলিশের এক উপপরিদর্শক ও 10 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার এক অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। এ ঘটনার তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার জানান, বরখাস্ত উপ পুলিশ পরিদর্শক হলেন মোহাম্মদ আবুল কাশেম। পুলিশের অফিস আদেশে বলা হয়, গত 12 আগস্ট এনবিআর এর সাবেক সদস্য ছাগল কাণ্ডের ঘটনায় দেশব্যাপী আলোচিত মতিউর রহমানকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতির মামলা শুনানির জন্য নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে ফিরতি পথে পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত স্কট দল কোনো স্থানে দুপুরে খাবার খাওয়ার জন্য যাত্রাবিরতি করে। এ ঘটনায় গঠিত 3 সদস্য বিশিষ্ট কমিটি অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, মতিউরকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকায় আদালতে হাজির করা হয় এবং হাজিরা শেষে তাকে ফেরত আনার পথে যাত্রাবিরতি করে খাবারের ব্যবস্থা করা হয়। স্কট ইনচার্জের ব্যবস্থাপনায় হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয় এবং অন্য পুলিশ সদস্যরা বাইরে সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন। হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানো প্রচলিত স্কট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী এবং ইনচার্জের দায়িত্ব পালনে শৈথিল্যের প্রমাণ মিলে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 6 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। রোববার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসী সংঘর্ষের ঘটনা নিয়ে বিতর্কিত বক্তব্যের জের ধরে প্রতিষ্ঠানটির সেকশন কর্মকর্তা সিরাজুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়।
স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় জামায়াত নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামের দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিরাজুল তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ব্যক্তিগত নথি শাখার সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামের বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তারই ধারাবাহিকতায় এই কর্মকর্তাকে 3 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর জুলাই ও আগস্ট মাসের আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। গত বৃহস্পতিবার আকুতে $150 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ $30.04 বিলিয়ন দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ $25.30 বিলিয়ন নেমেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য নিশ্চিত করেছেন। এবার হাতকড়া ও পায়ে শিকল বাঁধা অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে 30 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী ভাড়া করা উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রানওয়ে পর্যন্ত শিকল বেঁধেই তাদের আনা হয়েছে। রানওয়ে থেকে শিকল খুলে অ্যারাইভাল গেটে নেওয়া হয়। কাউকে কোনো ধরনের ছবি তুলতে দেয়া হয়নি। তাদের মধ্যে একজন নারীও আছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করা হয়েছে। এর আগে আরও কয়েক দফায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। গত কয়েক মাসে অন্তত 180 জন বাংলাদেশির ফেরত আসার তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একই ফ্লাইটে 200-র মতো লোককে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে নেপাল, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের নাগরিকও ছিলেন। অবৈধ অভিবাসনের অভিযোগে তাদের ফেরত পাঠানো হয়েছে। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো অত্যন্ত দুঃখজনক। এটি অভিবাসন প্রত্যাশী মানুষের জন্য সারা জীবনের ট্রমা হয়ে থাকে। আমরা আশা করি যুক্তরাষ্ট্র ভবিষ্যতে মানবিক দিকগুলো গুরুত্ব সহকারে দেখবে। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনেও সবার নজর এখন ছাত্রীদের ভোটের দিকে। কারণ ডাকসুতে এবার মোট ভোটের 47.55% ছাত্রী ভোটার। ফলে উত্তাপ ছড়ানো এই নির্বাচনে বড় পদগুলোর প্রার্থীদের জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন ছাত্রীরাই। ডাকসুতে এবার মোট ভোটার 39,874 জন। এর মধ্যে ছাত্রী ভোটার 18,959টি, যা মোট ভোটারের 47.55%। ছাত্রীদের 5টি আবাসিক হলের মধ্যে শুধু রোকেয়া হলেই 5,665 ভোট। এছাড়া বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে 2,110টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে 2,645, শামসুন্নাহার হলে 4,096 এবং কবি সুফিয়া কামাল হলে ভোটার 4,443টি। ছাত্রীদের আবাসিক হলগুলোতে প্রবেশে বিধিনিষেধ রয়েছে। ফলে পুরুষ প্রার্থীরা চাইলেই যখন তখন প্রবেশ করতে পারছেন না। তবে প্রত্যেক প্যানেলকে প্রজেকশন মিটিং নামে একটি করে প্রচারণা চালানোর অনুমতি রয়েছে। ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা সব কয়টি হলে প্রজেকশন মিটিং করেছেন। ছাত্রীদের জন্য তারা কি করবেন সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। নারী প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বাম সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি হলগুলোতে প্রচারণা চালিয়েছেন। ছাত্রী হিসেবে তারা হলগুলোতে প্রবেশ করে ভোটারদের কক্ষে কক্ষে যাওয়ার সুযোগ পেয়েছেন। তবে ছাত্রদলের নেত্রীরাও তাদের দল সমর্থিত প্যানেলের প্রার্থীদের জন্য সক্রিয়ভাবে হলে কাজ করছেন। পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষে হলে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী ছাত্রী সংস্থার কর্মীরা। নারীদের হলগুলোতে ছাত্রী সংস্থার শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে। ডাকসু নির্বাচনের প্রচারণায় প্রথম থেকেই গুরুত্ব পাচ্ছে নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা। নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্যানেলের প্রার্থীরা। একই সঙ্গে নারীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হন তা নিশ্চিত করার কথাও বলছেন সবাই। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।